আমাদের আজকের কবিতার নাম হচ্ছে ইউলিসেস। হ্যাঁ, আসলে এটা একটা কবিতা। ইউলিসেস লিখেছেন কে? আলফ্রেড লর্ড টেনিসন। দেখো, আলফ্রেড এর পরে একটা কমা রয়েছে। তোমাদের নামটা দেখে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, জানি না তোমাদের মনে প্রশ্ন জেগেছে কিনা। তা আলফ্রেড এর পরে কমা দেওয়া আছে। এখন যে নিশা মাহাতো নামটা লিখি, নিশার পরে কি কমা দিব? তাহলে দিয়েছে কেন? আসলে ওর নাম হচ্ছে আলফ্রেড টেনিসন। কবির নাম হচ্ছে আলফ্রেড টেনিসন। লর্ডটা কি? লর্ডটা ব্রিটিশদের দেওয়া একটা উপাধি। হ্যাঁ, তাহলে হচ্ছে পুরোটা অ্যাকচুয়ালি পুরো টাইটেলটা হচ্ছে ওই টেনিসনটাও কারো একজন টাইটেলে দেওয়া, বাট লর্ড হচ্ছে ব্রিটিশদের দেওয়া একটা উপাধি। এই উপাধিটাকে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে সে ব্যবহার করে। লর্ড মানে এমনিতেই দেবতা, ভগবান। তো আলফ্রেড লর্ড টেনিসন একজন ছিলেন ভিক্টোরিয়ান এজের কবি। ভিক্টোরিয়ান এজ কি? যে সময় রানী ভিক্টোরিয়া বেঁচে ছিলেন সেই সময়কার যতগুলো কবি কবিতা লিখতেন সবগুলোকে ভিক্টোরিয়ান এজের কবি বলা হয়। তো লর্ড আলফ্রেড টেনিসন হচ্ছে একজন ভিক্টোরিয়ান এজের কবি। তার যে এই যে কবিতা ইউলিসেস পাবলিশড হয় তার পোয়েম বলে একটা কাব্যগ্রন্থে, মানে কাব্যগ্রন্থের নামটা হচ্ছে পোয়েম। কবিতাটা লিখেছে 1833 সালে, কিন্তু পাবলিশ হয় 1844 সালে, না সরি 42 সালে। ঠিক আছে, তাহলে লিখেছেন কখন? 1833, পাবলিশ হয় 9 বছর পরে 1842। এবার কোন একটা মানুষের শুয়ে বসে সারাক্ষণ ভাল লাগে না। আমি যদি সারাক্ষণ কাজ না করি, দিনে 24 ঘন্টার মধ্যে কোনো কাজই করলাম না, শোয়ার মজা কি আসবে? শুয়ে থাকার মজা আসবে না। সারাদিন যদি কাজ করি 16 ঘন্টা, 17 ঘন্টা, 8 ঘন্টা, 18 ঘন্টা, তাহলে মনে হবে একটা ক্লান্ত শরীর আছে, ঘুমলে একটু আরাম পাওয়া যায়, মজা আসে। কিন্তু সারাক্ষণ শুয়ে বসে থাকলে কিন্তু মজাটা আসে না। তো আলফ্রেড লর্ড টেনিসনের জীবনে একটা বৈপ্লবিক ঘটনা ঘটে। এমনিতেই তারা হচ্ছে 9 ভাই বোন। চিন্তা করো, 9 ভাই বোন, তাদের মধ্যে 3 ভাই কিন্তু মেন্টাল পেশেন্ট, মানে মানসিক রোগী, পাগলা বলতে পারে তাদেরকে। এবং একটা পরিবারে যখন তার 3 ভাই মেন্টাল পেশেন্ট ভাবতো, এবং সেই পরিবারটাকে একাই আলফ্রেড নিয়ে যাচ্ছে, তো তার পক্ষে কতটা কষ্টের। তার মধ্যে তার একটা বোন ছিল, বোনের নাম হচ্ছে এমিলি। ভালো করে বুঝবা, এগুলো বোঝার কাজ আছে কিন্তু। আলফ্রেডের বোন হচ্ছে এমিলি। তো এবার এমিলি, বাকি তো 3 জন পরিবারের কথা বাকি বাদই দিলাম, মানে এত একটা টেনশন, একটা পরিবার, তার মাথার উপর দায়িত্ব, সঙ্গে বোন আছে, বোনের বিয়ে দিতে হবে। তার মানে প্রিয় বন্ধু ছিল, আলফ্রেড লর্ড টেনিসনের প্রিয় বন্ধু ছিল কিন্তু আর্থার হেনরি হালাম। আর্থার হেনরি হালাম তার এই বিপদের সময়, যে কোনো কাজে যে কোনো সময় সঙ্গ দিতে কে? এই আর্থার হেনরি হালাম। তাই দিন ঠিক করা হলো, তাদের মধ্যে কথাবার্তা হলো, তার বোন এমিলির সঙ্গে ফ্রেন্ড আর্থার হেনরি হালামের বিবাহের একটা প্রস্তাব আসে। দুজনের উভয় পক্ষ মেনে নেওয়া হয়, বিয়ে হবে আশা করি। কিন্তু ঘটে যায় অন্য ঘটনা। ঠিক যখন বিয়ে হবে, বিয়ের দিন, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, শুধু বিয়েটা বাকি আছে, কিন্তু বিয়ে হওয়ার দিনই আর্থার হেনরি হালাম স্ট্রোক করে মারা যান। ভাবো, বোনের বিয়ে হয়নি, বিয়ে হবে এমন সময়ে তার বন্ধু আর্থার হেনরি হালাম স্ট্রোক করে মারা যান। এখন তার এমনিতে 3টা ভাই কিন্তু মেন্টাল পেশেন্ট, তাদেরকে দেখাশোনা করতে হয়, নিয়মিত ওষুধ দিতে হয়। সঙ্গে বোনের বিয়ের জন্য যাকে ঠিক করা হয়েছে তার বন্ধু কিন্তু স্ট্রোক করে মারা যায়। তা তার মাথার উপর কি যাবে আর বোনের মাথার উপর কি যাবে? এই টাইমে তিনি কিন্তু চুপচাপ বসে গেলেন, পরিবারে একা হয়ে পড়লেন। কার কি সাহায্য বুঝতে পারলাম না। কিন্তু ব্যাপারটা, জীবন কি থেমে থাকে? থেমে থাকে না। যতই দুঃখ কষ্ট আসুক, জীবন জীবনের মতোই চলতে থাকে। তাই বসে থেকে কোনো লাভ নেই। মুভ অন যাকে বলি আমরা, মুভ অন করতে হবে। কারোর জন্য পড়ে কেঁদে কেঁদে কান্নাকাটি করে জীবন লস করে রাখবে। জীবন তো একটাই, আমি আমার মতো চালাবো। কিন্তু যেহেতু একটা মানসিক অবস্থা এখন ভালো নয়, বসে বসে দিন কাটছে, দুঃখে কাতরে দিন কাটছে, এই সময় তিনি একজন বিখ্যাত কবি, যাকে আমরা অন্ধ কবি বলি। বলতো নাম কি অন্ধ কবির? হ্যাঁ, না, বিখ্যাত অন্ধ কবিকে হোমার। অন্ধ কবি হোমার। আমি একটু মুছি এটা, এটা যাবতীয় কিছু বললাম। এই সময়ে বসে বসে তিনি বই পড়তে লাগলেন। আর কার বই পড়লেন? অন্ধ কবি হোমারের বই পড়তে লাগলেন। আমরা জানি হোমার 2টি বিখ্যাত এপিক লিখেছিল। এপিকটার নাম, এপিক মানে মহাকাব্য, ইলিয়াড আর ওডিসি। তাহলে এই সময়ে, দুঃখের সময়ে,
হোমারকে যখন পড়ছেন তার দুটো মহাকাব্য পড়ছেন, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। ঠিক আছে, এবার যার আমরা গল্প পড়বো আসলে সে হচ্ছে ওডিসিয়াস। যার গল্প আজকে পড়বো, যার কবিতা আজকে পড়বো সে হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াস হচ্ছে ল্যাটিন নাম, এর তোমার ইংরেজি নাম হচ্ছে ইউলিসেস। যেমন কি ভালো নাম নিশা মাহাতো, নিশা মাহাতো, একে যদি অন্য কোনো চীনা ভাষা বলা হতো তার নাম হতো নিপোচি মংপো বলাই হতো, এরকম একটা ইংরেজি নাম। তো ওডিসিয়াস হচ্ছে ল্যাটিন নাম, তার ইংরেজি নাম হচ্ছে ইউলিসেস। এরই ঘটনা আজকে আমরা পড়বো। তবে ইনি মানে আলফ্রেড লর্ড টেনিসন কার কবিতা পড়ছেন, এখন কার মহাকাব্য পড়ছেন? হোমারের ইলিয়াড এর ওডিসি। সঙ্গে সঙ্গে আরেকজন লেখকের লেখা পড়ছেন, আমরা সবাই ইতিহাসে পড়েছি দান্তে, মনে পড়ে? ইতিহাসে আমরা পড়েছি দান্তে। রুশ বিপ্লবের সময় দান্তে বলে একজন দার্শনিক ছিল। দান্তের লেখা কি? দান্তের লেখার নাম হচ্ছে ইনফার্নো। নামগুলো মারাত্মক মারাত্মক সুন্দর। তাহলে এই গল্পগুলো তিনি বসে বসে বলছেন, আর এই গল্পগুলো পড়তে পড়তেই তিনি একটা মনে উৎসাহ পান, আনন্দ পান, অনুপ্রাণিত হন বলে তিনি কবিতা লিখছেন, ইউলিসেস বলে কবিতা। তবে এর একটু প্রসঙ্গ জানা উচিত, এবং আমি বলে রাখি কবিতা হচ্ছে, এই কবিতা হচ্ছে একটা মনোলগ কবিতা। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কি কবিতা, কি ধরনের কবিতা? মনোলগ কবিতা। মনো, ডুয়েল, ট্রাই, পলি এগুলো আমি ইউজ করি না ইংরেজিতে। মনো মানে কি? মনো মানে হচ্ছে এক। যেমন ডায়ালগ বলি, ডায়া মানে হচ্ছে দুই। ডায়ালগ কখন বলি? যখন দুইজনের মধ্যে কথাবার্তা হয়। যখন একজনই কথা বলছে তখন তাকে আমরা বলছি মনোলগ। মানে এখানে কবি একাই বক্তব্য দিয়ে চলবেন। মনোলগ একটা কবিতা, যে কবিতার বক্তা কিন্তু একজনই, সে হচ্ছে নিজে কবি। তাহলে শুনছে কে তার গল্প? তার শুনছে তার বন্ধুরা, আর বন্ধুরা কোনো কথা বলছে না, ও একাই বকে যাচ্ছে। কাদেরকে গল্প শোনাচ্ছে? তার বন্ধুরা। কারা? যুদ্ধের সময় যে বন্ধুরা তাকে সাহায্য করেছিল, সেই বন্ধুরা, নাবিক বন্ধুরা, মানে মেরিনার্সদেরকে গল্পটা বলছে। কারণ ইউলিসেস জাহাজ ভ্রমণ করতে খুব পছন্দ করতেন। ঠিক আছে, তিনি যেখানে সেখানে অনেক জায়গায় যুদ্ধ করেছেন এই জাহাজ মাধ্যমে, আর তার সবসময় সঙ্গী ছিল কারা? নাবিক বন্ধুরা, মেরিনার্স। গল্পগুলো তাদেরকে বলছেন। ইউলিসেস নিজে একজন বক্তা, তাই কবিতা হচ্ছে একটা মনোলগ কবিতা। ক্লিয়ার? এখন তিনি পড়ছেন এই কবিতা, বলতে গিয়ে তার একটা প্রসঙ্গ জানা অবশ্যই দরকার। প্রসঙ্গটা কেমন ভালো করে বুঝি। ইন্টারেস্টিং গল্প। মহাকাব্য লিখেছেন, এমনি মহাকাব্য পড়তে বসে তাহলে অনেক ভালো লাগবে। আর ইংলিশ গল্প কবিতা বুঝতে পারছো, একটু ইন্টারেস্টিং টাইপের হয়, তোমরা পড়ে এসছো যতগুলো গল্প কবিতা তোমরা 11-12 পড়ছো। আচ্ছা, এবার আসি গল্পের প্রসঙ্গতে। গ্রিস দেশ নাম শুনেছি? গ্রিস দেশের স্পার্টা শহর নাম শুনেছি ইতিহাসে? শুনিনি? ইতিহাস পড়িনি তাহলে? ছোটবেলায় পড়িনি, 3-4 পড়তাম। কনফুসিয়াস, গ্রিস, অনেক কিছু গল্প পড়েছি আমরা। যাই হোক, তাহলে গ্রিস দেশের বিখ্যাত হচ্ছে স্পার্টা, আর স্পার্টার যে রাজা তার নাম হচ্ছে মেনেলাওস। ইংরেজিতে লিখি। আমি একটু প্রসঙ্গ বলছি, এর থেকে কিন্তু কোশ্চেন থাকবে না। আমি যতগুলো কোশ্চেন থাকবে তার আগে বলে দিলাম ইন্ট্রোডাকশনে। এটা আমি প্রসঙ্গটা বলছি, কারণ প্রসঙ্গ জানলে গল্পটা পড়তে তোমাদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাহলে গ্রিস দেশে স্পার্টা শহর, তার রাজা হচ্ছে কে? মেনেলাওস। ক্লিয়ার? এবং তার গ্রিসের সবচেয়ে সুন্দর নারী হচ্ছে তার বউ। আমরা দেখেছি যতগুলো ইংরেজি কাব্য এখনো পড়েছি, ওই ছেলে হচ্ছে কালাভোনা আর মেয়েগুলো দেখতে সুন্দর। তাহলে গ্রিসের স্পার্টা শহরের রাজা হচ্ছে মেনেলাওস, আর তার বউয়ের নামটা কি কেউ জানো না? না, আমার নামটা মনে পড়ে না। হেলেন। হেলেন হেলেন। তাহলে গ্রিসের সবচেয়ে সুন্দরী নারী যদি বলতে হয় তাহলে সে কে? হেলেন। তাহলে মেনেলাওসকে বিয়ে করেছে, বাট ঘটে যায় অন্য ঘটনা। অন্য একটা দেশে আসি, শহরটার নাম হচ্ছে ট্রয়। এই ট্রয়কে নিয়ে যত বিপত্তি। নিশ্চয়ই ট্রয় পড়েছি। ট্রয় হচ্ছে একটা রাজ্য। কোথাকার রাজ্য? বর্তমানে যাকে আমরা টার্কি বলছি, তুর্কি। ঠিক আছে, তারই একটা জায়গা হচ্ছে ট্রয়। আর ট্রয় রাজ্যের রাজা হচ্ছে
প্যারিস, প্যারিস একটা দেশ আছে আলাদা, মানে শহর আছে, বাট এখানে ট্রয় রাজ্যের রাজা হচ্ছে প্যারিস। তাহলে মেনেলাউসের সঙ্গে হেলেনের তো সম্পর্ক আগের থেকে আছে, কিন্তু সংসার করতে করতে আর ভাল লাগছে না হেলেনের, পড়ে গেল প্রেমে প্যারিসের। ঠিক আছে, হেলেন প্রেমে পড়ে গেল কার? প্যারিসে। প্যারিসে যখন প্রেমে পড়ে গেল তখন হেলেন কি থাকে মেনেলাউসের কাছে? থাকবে না, সে চলে যায় প্যারিসের সঙ্গে, ভেগে যায়। কোথায় ভেগে দেয়? ট্রয়ে। খবর যখন মেনেলাউসের কাছে পৌঁছায় তখন মেনেলাউস ভীষণ রেগে যান, রাগারি কথা, এরকম করে দেবো। এই জন্য মেনেলাউস ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, যে যুদ্ধের নাম হচ্ছে ট্রোজান ওয়ার। এটা লিখতে পারো, যে যুদ্ধের নাম হচ্ছে ট্রোজান ওয়ার, ট্রোজান যুদ্ধ। আমরা ইতিহাসে যুদ্ধের কথা পড়েছি, মহাকাব্য, হোমারের লেখা বিখ্যাত মহাকাব্য ইলিয়াড। আমরা যে পাঠটা শোনাচ্ছি এখন সেটা কিন্তু ইলিয়াডের পাঠ, এখনো ওডিসিতে ঢুকিনি। ঠিক আছে, অনেক বড় মহাকাব্য। তাহলে আরেকবার রিপিট করি, মেনেলাউস এবং হচ্ছে হেলেন, হেলেন প্রেমে পড়ে প্যারিসের, প্যারিস নিয়ে হেলেনকে ভেগে যান ট্রয় দেশে। খবর পাওয়া মাত্র মেনেলাউস প্রচন্ড রেগে যান, সঙ্গে সঙ্গে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এখন যুদ্ধে কিন্তু ট্রয়ের সঙ্গে পেরে ওঠা যেত না যদি না কাকে পেত? এই মেনেলাউসের একজন বিখ্যাত যোদ্ধা, তার নামই আমরা জানছি ইউলিসেস। কি পড়ছি? ইউলিসেস, যার ল্যাটিন নাম ওডিসিয়াস। মাথায় রাখবা, এটা কোশ্চেন আসবে। ল্যাটিন নাম হচ্ছে ওডিসিয়াস। এবার যেহেতু যুদ্ধ করতে যাবে মেনেলাউসের দরকার ওডিসিয়াসকে, তাই ওডিসিয়াসকে সঙ্গে করে নিতে যায়। কিন্তু যখন ওডিসিয়াসকে নিতে যায়, ওডিসিয়াস কিন্তু প্রথমে আসতে নারাজ হয়েছিল, আসতে চায়নি, সে চায়নি যুদ্ধ করতে। সে তো সাগরের নাবিক, একদম মানে সমুদ্র যাত্রা করতে ভীষণ পছন্দ করে, তার সঙ্গে যুদ্ধ করতে পছন্দ করতো না। বাট অবশেষে গিয়েছিল ওডিসিয়াস এবং যুদ্ধে জয়লাভ করেছে। তার একটি কারণ, এই যুদ্ধে দরকার হয়েছিল একজন দেবতার, মানে আমরা জানি গ্রিক দেশে যুদ্ধের দেবতা নাম কি? আকিলিস। ইতিহাস। তাহলে গ্রিস দেশে যুদ্ধের দেবতা হচ্ছে আকিলিস। এই আকিলিসকে আনতে পারতো একমাত্র ওডিসিয়াস, এই জন্য মেনেলাউসের দরকার পড়েছিল কার? ওডিসিয়াসের। ঠিক আছে, যুদ্ধ ঘোষণা হলো, সবার মনে মানে মাথায় রক্ত পড়তে গরম হতে শুরু করলো। কিন্তু ট্রয়কে জয় করা সহজ ছিল না, কারণ ট্রয় ছিল অনেক উঁচুতে, অনেক পাহাড়ি এলাকায় একটা বিশাল দুর্গে, তার ভিতরে প্রবেশ করা যেত না। সেই জন্য ওডিসিয়াস মাথা কাজ করলো, একটা নকশা বানালো। কি বানালো জানো? ট্রয় শহরে ঢোকার জন্য বানিয়েছিল একটা কাঠের ঘোড়া, কাঠের বিরাট একটা কাঠের ঘোড়া বানিয়েছিল। এই ঘোড়া হচ্ছে ট্রোজান হর্স, এই ঘোড়ার নাম হচ্ছে ট্রোজান হর্স। ঘোড়া কি এমনি এমনি বানালো? ঘোড়া বানিয়ে কি হবে? তাছাড়া কাঠের ঘোড়া কিভাবে? কিছু মনে আসছে? ঘোড়া কিন্তু ছোটখাটো ঘোড়া নয়, বিশাল বড় ঘোড়া, যেখানে 500 সেনাবাহিনী এটা যেতে পারতো। ওডিসিয়াস বুদ্ধি করেছিল কাঠের ঘোড়া বানাবো, ট্রয় রাজ্যে পাঠাবো, গিফট স্বরূপ, উপহার স্বরূপ পাঠাবো, মানে রাগের কথাটা বলবো না, উপহার স্বরূপ পাঠাবো। কিন্তু বুদ্ধি করলো কি, কাঠের ঘোড়া যখন বানালো, ওই কাঠের ঘোড়ার মধ্যে তাদের শতাধিক সৈন্যকে ভরে দিল। ভাবো বুদ্ধি কেন কাজে লাগাচ্ছে। তাহলে ওই ঘোড়া শুধু ঘোড়া ছিল না, ঘোড়ার ভিতর ছিল শতাধিক সৈন্যবাহিনী, তারা নিয়ে চললো ট্রয় রাজ্যে উপহার স্বরূপ। কিন্তু প্রথমে কিন্তু ময়দানে, মানে ট্রয় রাজ্যের বাইরে ছিল। বেলা গড়ালো, তখন ট্রয় রাজ্যের রাজা বলল, না, এই যুদ্ধের সময়ে এই ঘোড়া ফেলে রাখা যাবে না। তারা ঘোড়াটাকে কিন্তু ট্রয় রাজ্যের একদম সবচেয়ে বড় গেট, এন্ট্রি গেটে প্রবেশ করে দিল, রাতের মধ্যে প্রবেশ করে দিল। যখন গোটা রাত গোটা ট্রয় রাজ্যে যখন সমস্ত সেনাবাহিনী ঘুমোচ্ছে, তখন অতর্কিত আক্রমণ করলো। ট্রয় হর্স থেকে পাটা খুলতে খুলতে বেরিয়ে এলো 100 জন সৈন্য, আর ট্রয় রাজ্যে গেট খুলে দিল এবং ট্রয় রাজ্যে জয় করে ফেলল। বুদ্ধি দেখলাম। ট্রয়কে জয় করলো, হেলেনকে নিয়ে এলো, কিন্তু পৌঁছায়নি এখনো। কোথায় পৌঁছাবে? ইউলিসেস যেখানকার রাজা, এটা জানা উচিত তোমাদের, সেটা হচ্ছে ইথাকা।
ইথাকা রাজ্যের রাজা হচ্ছে ইউলিসেস। ইথাকা কেমন? ইথাকা হচ্ছে একটা দ্বীপ এলাকা, যেটা রুক্ষ সূক্ষ্ম একটা পাহাড়, যেখানে না কোনো গাছ জন্মায় না কোনো ঘাস জন্মায়, একটা রুক্ষ সূক্ষ্ম পাহাড় হচ্ছে ইথাকা। এই ইথাকা দ্বীপের রাজা হচ্ছে ইউলিসেস। ইউলিসেস রাজা হওয়ার আগে তার বাবা রাজত্ব করত। ইউলিসেসের বাবার নাম হচ্ছে, লিখতে পারো নামগুলো সুন্দর, ইউলিসেসের বাবার নাম হচ্ছে লোয়ার্টিস, এরকমই নাম। সব নাম মনে রাখতে হবে না, যেটা যে কটা নাম মনে রাখতে বলছে সেটা কিন্তু মনে রাখো। ইন্টারেস্টিং প্রসঙ্গ না? কবিতা তো পরে আসবো, আগে গল্পটা শুনি। আমাদের মহাকাব্য কি লিখেছে হোমার। আবার অন্ধ কবি বলছে, কেন যে অন্ধ কবি বলে এটা আমার জানা নেই, পড়েছি ভুলে গেছি। ইউলিসেস ইথাকা মানে দ্বীপের একজন রাজা। তার বাবা হচ্ছে লোয়ার্টিস এবং তার মা ছিল সবচেয়ে বুদ্ধিমতী নারী। মায়ের নাম ছিল কি যেন ছিল, মায়ের নাম একটু দেখে নি, অ্যান্টিক্লিয়া। মায়ের নাম হচ্ছে অ্যান্টিক্লিয়া। অ্যান্টিক্লিয়া। বাবা হচ্ছে লোয়ার্টিস, মা হচ্ছে অ্যান্টিক্লিয়া। যখন যুদ্ধ করতে যান তখন বাড়িতে ফেলে এসেছিলেন তার স্ত্রী আর পুত্রকে, মানে রাজ্যের পাটের দায়িত্ব দিয়ে মেনেলাসের সঙ্গে যখন যুদ্ধ করতে যায় তখন বাড়িতে ফিরে এসেছিল তার বউকে আর তার ছেলেকে। বউয়ের নাম হচ্ছে পেনেলপি। এগুলো লিখে নাও, এগুলো পরীক্ষায় থাকবে, এগুলো তোমাদের তোমাদের বইয়েরই অংশ, পাবো না আমরা পাবো। ইউলিসেসের বউয়ের নাম হচ্ছে পেনেলপি। স্পাউস, এটা স্পাউস লিখেছে, SPOUSE। যুদ্ধ করতে যাওয়ার আগে তার ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি ইথাকা সামলা, আমি চললাম যুদ্ধ করতে। আর ইউলিসেসের পুত্রের নাম ছিল টেলিমেকাস। মনে থাকবে, অপশন দেখলে মনে পড়ে যাবে। রিপিট করি, বাবা লোয়ার্টিস, মাদার অ্যান্টিক্লিয়া, বউ পেনেলপি, পুত্র টেলিমেকাস। ওকে, মেকাস, টেলিমেকাস, এটা এম, টেলিমেকাস। এই যুদ্ধ করতে 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 যুদ্ধ শেষ করতে তাদের 10টা বছর কেটে যায়। কত বছর কাটে? যুদ্ধ করতে 10টা বছর কেটে যায়। এই 10টা বছরের কাহিনী হচ্ছে ইলিয়াড। এই 10টা বছরের কাহিনী হচ্ছে ইলিয়াড। বাড়ি কিন্তু তখনও পৌঁছতে পারেনি, বাড়ি পৌঁছেছিল 20 বছর পরে। তাহলে আর 10 বছর কি হলো? আর 10 বছরের কাহিনী হচ্ছে ওডিসি। দুটো মহাকাব্য, ইলিয়াড আর ওডিসি। প্রথম মহাকাব্য 10 বছর যুদ্ধ করলো, তারই গল্প হচ্ছে ইলিয়াড। এরপরে 10 বছর কি হলো সেটা আমাদের প্রসঙ্গ। তাহলে এবার বাড়ি ফেরার পালা যুদ্ধ করে। বাড়ি যখন ফিরছে সাগরের পথ দিয়ে, তখন উত্তাল ঝড়ে দেখা হলো সমুদ্রের দেবতা, সমুদ্রের দেবতা পসাইডন। মনে পড়ে পসাইডন নাম শুনেছো? পসাইডন লিখতে হবে না। আচ্ছা, যখন সমুদ্রের পথে ফিরতি পথে বাড়ি আসে না, তখন একটা রাক্ষসের সঙ্গে দেখা হয়। ঠিক আছে, রাক্ষসের সঙ্গে দেখা হয়। সেই রাক্ষসটার নাম হচ্ছে পলিফেমাস। ওই জন্য লিস্ট আমাকে করে আনতে হয়েছে এতগুলা, তাও তো আমি বলছি না দেখে যতটা পাচ্ছি। তাহলে রাক্ষসটার নাম হচ্ছে পলিফেমাস। এই রাক্ষসের সঙ্গে যুদ্ধ হয়, কারণ বাড়ি আসতে গেলে রাক্ষসকে মেলেই আসতে হতো। তাহলে ইউলিসেস যুদ্ধ হয়, ইউলিসেস নিজে তরবারি দিয়ে পলিফেমাসের এক চোখ কানা করে দেয়, এক চোখে অন্ধ করে দেয়। তাই দেখে তার বাবা চলে আসে। এই পলিফেমাসের বাবা হচ্ছে পসাইডন। ঠিক আছে, পসাইডন হচ্ছে গ্রিকদের সাগরের দেবতা পসাইডন। হ্যাঁ, দেবতার ছেলে রাক্ষস, এরকমই।
মানে আগে কি হতো বলতো, এটা তো মহাকাব্য, এটা গল্প, এর অরিজিনাল কি আমরা জানি না। তো আগেকার সময় যারা যে বিষয়ে বেশি পারদর্শী ছিল তাকে মানুষ দেবতা হিসেবে পুজো করতো। যেমন ধরো যে আগুন, আগুন কি বন জঙ্গল যখন নষ্ট করে দিল, যখন মানুষ আগুনকে পুজো করতে লাগলো, তখন হয়ে গেল, তখন থেকে অগ্নি দেবতা হয়ে গেল। অগ্নি থেকে যে সাহায্য, মানে ওই আগুন থেকে যে সাহায্য করলো সেই হচ্ছে অগ্নি দেবতা হয়ে গেল। এরকম করে দেবতা গুলো আসতো। তো পলিফেমাস এক চোখ কানা করে দিল, বাবা রেগে উঠলো, বাবা হচ্ছে পসাইডন, পসাইডন দিয়ে দিল অভিশাপ যে তুমি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। কাকে অভিশাপ দিল? ইউলিসেসকে অভিশাপ দিল, তুমি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। কিন্তু ইউলিসেস ছাড়া পাত্র ছিল না, অভিশাপ নেই, বাড়ি ফিরছে, সে যুদ্ধ জয় করেই বাড়ি ফিরবে আসলে। এখন দেখা যাক রাস্তায় যখন বললো বাড়ি ফিরতে পারবে না, তখন আসলে অভিশাপটা লেগেছিল, এবার কি করে বাড়ি ফিরছে সেটা হচ্ছে কাহিনী। ফিরতে ফিরতে যাই হোক, পলিফেমাস তো চোখ টোক কানা করে দিয়েছে, আলাদা ব্যাপার। অনেক ঝামেলা, অনেক ডাইনি, অনেক রাক্ষসের মুখোমুখি হতে হয় ইউলিসেসকে। তারা বাড়ি ফেরার সময়, মানে ওই এক চোখ কানা করা ফেরার সময়, প্রথম যে দ্বীপে তারা উপস্থিত হয়, সেই দ্বীপটার নাম আছে, প্রথম দ্বীপটার নাম আছে লোটাস ইটার আইল্যান্ড। লোটাস ইটার আইল্যান্ড, এটা তোমাদের প্রসঙ্গতে কিন্তু বইতে লেখা আছে। লোটাস ইটার আইল্যান্ড মানে কি? লোটাস মানে পদ্ম, ইটার মানে খাদক, আইল্যান্ড মানে দ্বীপ, মানে পদ্ম খাদকদের দ্বীপ। মানে এই দ্বীপে কি হয়, এই দ্বীপের লোকেরা পদ্মের বীজ খেয়ে দিন কাটায়। তো ইউলিসেস যখন তার সেনা, মানে নাবিকদের নিয়ে যখন এই দ্বীপে পৌঁছায়, তখন নাবিকরা না বুঝেই, বড় ভালো করে শোনো, নাবিকরা না বুঝেই পদ্মের বীজ খেয়ে ফেলে। তাহলে কি হবে? যারা যারা পদ্মের বীজ খেয়ে ফেলতো অন্য কোন দেশের লোক, তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো। তো যেমনই পদ্মের বীজ খেলো, ইউলিসেস সমস্ত নাবিকেরা তাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলো, সবকিছু ভুলে গেল, এমনকি ইউলিসেসকেও চিনতে পারছিল না। তাহলে এখন একা বাড়ি ফিরবে কি করে? যে কোনো কারণেই হোক, এক এক করে বেঁধে বেঁধে, দড়িত করে বেঁধে বেঁধে তাদেরকে জাহাজে করে চাপালো এবং সমস্ত নাবিককে উদ্ধার করলো ইউলিসেস। তাহলে এই দ্বীপটা কিন্তু বেঁচে গেল। এরপরে তারা আরেকটা দ্বীপে এসে হাজির হয়, যে দ্বীপটা হচ্ছে সাইক্লোপস আইল্যান্ড। সাইক্লোপসের দ্বীপে উপস্থিত হয়। যেহেতু অভিশাপ এত তাদের ছুটবে না, তো মনের জোর না থাকলে ছুটবে না অভিশাপ, তাতে রাক্ষসের চোখ কানা করেছিল বলে অভিশাপ দিয়ে দিয়েছে। সাইক্লোপসের দ্বীপে পৌঁছায়। এখানে দেখা যায় এক চোখে একটা দানব, মানে একটাই চোখ, যাকে আমরা দাজ্জাল বলছি। চোখ এত বড় একটাই, বুঝলাম, ভাবো তো এক চোখে দেখতে কেমন হবে। দু চোখ না দিয়ে যদি আমাদের এক চোখ দিত, কত সুন্দর না ভয়ঙ্কর দেখতে হতো কে জানে। এই দ্বীপে দেখা যায় একটা এক চোখে দানবকে, তাদের পথ আটকে দাঁড়ায়। ইউলিসেস বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই এক চোখে দানবকেও কিন্তু মেরে ফেলে এবং এখান থেকেও নিস্তার লাভ করে। এরপর যেতে যেতে তারা আবার কোন একটা কোথায় দ্বীপে পৌঁছায়? তারা সিরেস ডাইনির দ্বীপে পৌঁছায়। সেরেস ডাইনির দ্বীপে পৌঁছায়, সেরেস উইচ আইল্যান্ড, এই দ্বীপে তারা পৌঁছায়। উইচ হচ্ছে ডাইনি। এই ডাইনি জাতের ডাইনি নয়, এই ডাইনি মানুষকে আকৃষ্ট করার জন্য, ডাইনি তো ডাইনি হয়ে থাকে না, কখনো বুঝতে পারো না ডাইনি আসলে কে। ডাইনি ছিল ওই দ্বীপের সবচেয়ে সুন্দরী নারী, যে যে দেখতো সেই পাগল হয়ে যেত। তো সুন্দরী মহিলার রূপ নিয়ে থাকতো এই দ্বীপে, ঠিক আছে। এই রূপে আকৃষ্ট হয়ে প্রত্যেকটা নাবিক আকৃষ্ট হয়ে যায় এবং একটা সুরা পান করায়। এই ডাইনিটা প্রত্যেকটা নাবিককে রক্ত পান করার জন্য তাদেরকে অজ্ঞান করতে হবে, সুরা পান করায়। সুরা পান করার পর নাবিকেরা কিন্তু শূকর হয়ে যায়, প্রত্যেকটা নাবিক শূকরে পরিণত হয়, বুঝতে পারলাম। এবার একা ইউলিসেস কি করবে? একা তার থেকে মানে নিস্তার পাওয়ার কোনো জায়গায় ছিল না, সেজন্য বুদ্ধি প্রয়োগ করলো। সঙ্গে সঙ্গে তার দেওয়া সুরা কিন্তু পান করেন ইউলিসেস। প্রথমে কি করলো? ডাইনিটাকে নিজের প্রেমে ফেলার চেষ্টা করলো। বুঝো গল্প, বুঝে গেল তো? ইউলিসেস বুদ্ধিমত্তা না, নাটকের নায়ক তো এরকমই হবে, ঠিক আছে। তো কি করলো? ডাইনিকে পরাজিত করতে হবে, তার মনটাকে জয় করতে হবে, আর ডাইনি মন জয় করে ডাইনিকে প্রেমে ফেললো। তাই প্রেমে ফেলার পর ডাইনিকে যাই বলতো এখন ইউলিসেস, তখন তাই করতে রাজি হয়েছিল। এই করে জেনে গিয়েছিল শূকর থেকে মানুষ কি করে করতে হয়, ডাইনির কাছ থেকে জেনে গিয়েছিল। পরে সমস্ত নাবিককে আবার শূকর থেকে মানুষ করে আবার জাহাজে উঠিয়ে নিয়ে ওই দ্বীপ থেকে নিস্তার পায়।
এরপরে ফিরতে ফিরতে কোথায় যায়, এরপর ফিরতে ফিরতে চলে যায় সাইরেন জলপরি দ্বীপে, মানে মারমেড, তাই তো? সাইরেন দ্বীপে যায়, আসলে দ্বীপটার নাম হচ্ছে সাইরেন দ্বীপ। এখানে এক জলপরি থাকে, ঠিক আছে? এই জলপরি একটা মাহাত্ম্য কি, জলপরি গান করতে খুব ভালোবাসে, এই জলপরি খুব গান করতে ভালোবাসে। আর এই গান, এর গান যে একবার শুনেছে সে পাগল হয়ে গেছে, এত সুমিষ্ট এত সুমধুর গান করতে, বুঝলা? যখনই তাদের জাহাজের কাছে এসে ভিড়লো আর গান করতে শুরু করলো, সমস্ত নাবিকেরা, আবার নাবিকের উপর অত্যাচার, সমস্ত নাবিকেরা পাগল হয়ে, গান শুনে পাগল হয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করত। সেজন্য কি করলো, দেখছে নাবিকরা আমার সমস্ত নাবিকটা হারিয়ে যাবে, আমি একা হয়ে যাব, তাই সেটা মানে আত্মহত্যা করার আগেই সমস্ত নাবিকদের ইউলিসিস কি করলো, কানে মোম গুজে দিল, মোম গলিয়ে গলিয়ে মোম ভরে দিল, যাতে করে ওই ডাইনির আর গল্প মানে গান না শুনতে পায়, জলপরীর গান না শুনতে পায়। কিন্তু ব্যাটা একটু বদমাশ ছিল, ব্যাটা কিন্তু ওই জলপরীর গান শুনতে চেয়েছিল। সুমিষ্ট গান এমনি এমনি ছাড়া যায়? এত ক্লান্ত হয় দূর থেকে যুদ্ধ করে বাড়ি ফিরছে, একটু গান তো শুনতেই হবে। সেজন্য গান শুনতে চেয়েছিল ইউলিসিস। সেজন্য কি করলো, আমি যাতে নিজে আত্মহত্যা না করি, প্রথমেই জাহাজের মাস্তুলের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছিল, আমি ছুটে গেলে ইচ্ছা করেও না যেতে পারে আত্মহত্যা করতে, ঠিক আছে? ইউলিসিস নিজেকে জাহাজে বেঁধে নিয়েছিল, আর বাকি মেরিনার্সদের কানে মোম গলিয়ে ভরে দিয়েছিল। এখন মোম কোথায় পেলো এটা আবার অন্য প্রশ্ন, আমি জানি না মোম কোথায় পেলো। সেখান থেকে আবার নিস্তার পায়, ওই জলপরীর হাত থেকে নিস্তার পায়। এরপরে যেতে 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 একটা সংকীর্ণ সাগরে এসে পড়লো। গল্পটা ঢোকার আগে অন্য একটা গল্প বলছি। এটা কিসের গল্প বলছি আমরা? ওডিসি, ইলিয়াস শেষ হয়ে যুদ্ধ করা কাহিনী। একটা সংকীর্ণ, দেখাই সংকীর্ণ জলাধারটা কেমন দেখতে হয়। এদিক দিয়ে জাহাজ নিয়ে আসছে, হ্যাঁ, এটা জাহাজ তো নয়, নৌকা। তো এদিক দিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় দুটো রাস্তা, মানে ওই সাগরের দুটো মুখ ছিল, আসলে কোন পথ দিয়ে যাবে, ডান দিক দিয়ে যাবে নাকি বাঁ দিক দিয়ে যাবে, কিন্তু দুদিকেই বিপদ। বিপদটা কি, একদিকে পড়লো একটা রাক্ষস আর একদিকে পড়লো বিশাল ঘূর্ণিঝড়। এই রাক্ষসটার নাম হচ্ছে স্কিলা। রাক্ষস কেমন, এই রাক্ষসের ছিল 6টা মাথা আর তীক্ষ্ণ দাঁত। এই রাক্ষসটা ছিল 6টা মাথা আর তীক্ষ্ণ দাঁত। আর এখানে ছিল একটা ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে, এই ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে ক্যারিবারিস। ক্যারিবারিস। এখন ইউলিসিস দেখলো কোন পথ দিয়ে যাওয়া যায়, ঘূর্ণিঝড়ের দিক দিয়ে যাবো নাকি রাক্ষসের কবলে পড়বো। ভাবলো ইউলিসিস, যদি রাক্ষসের মুখ দিয়ে যায় তাহলে আমার হয়তো কম সেনাবাহিনী আমার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ঝড়ের দিক দিয়ে যদি যায়, উত্তাল ঝড় সামুদ্রিক ঝড় দিয়ে যায়, তার মানে পুরো জাহাজটাই উল্টে যাবে, সবাই মারা পড়বো। তাই বেছে নিল স্কিলার পথটাকে, এবং স্কিলার সঙ্গে যুদ্ধ শুরু হলো। মাথায় চোপের পর চোপ দিল আর স্কিলারকে পরাজিত করলো। শেষে এই রাস্তা থেকেও কিন্তু ইউলিসিস উদ্ধার হতে পারে। এরপরে এই উদ্ধার হতে 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 কেটে গেল আরো 10টা বছর। আরো 10টা বছর কেটে গেল। ওডিসির গল্প শেষ, ওডিসির গল্প শেষ। ওডিসি গল্পের মানে চরিত্রকে ওডিসিয়াস, সেটা ল্যাটিন ভাষা, ইংরেজিতে এটা লিখছে সেটা হচ্ছে ইউলিসিস। লিখছে কে? লর্ড আলফ্রেড লর্ড টেনিসন। তাহলে আগের যুদ্ধে 10টা বছর, আর এই বাড়ি ফিরে 10টা বছর, মোট 20টা বছর কাটিয়ে ফেললো। 20 বছর পর তার রাজ্য ইথাকায় ফিরে আসছে। বয়স হয়ে গেছে, বিয়ে করে স্ত্রীকে ফেলে এসেছিল, সারাটা জীবন, 20টা জীবন না থেমে, 20টা বছর না থেমে একদম এক দৃষ্টিতে এক মানে লাগাতার যুদ্ধ করে গেছে, সমুদ্রকে পার করে এসছে, ইথাকাতে ফিরে আসছে। কার কাছে ফিরে আসছে? স্ত্রী পেনেলোপি আর পুত্র টেলেমের কাছে। 20 বছর স্ত্রীকে দেখেনি, বাড়ি ফিরে এসেছে, সেই স্ত্রী বুড়ি হয়ে গেছে। হওয়া স্বাভাবিক, অতটা বয়স পার করে এসছেও, নিজেরও একটু বয়স হয়েছে, বাট সে কিন্তু যুদ্ধে এখনো কিন্তু শক্তিটা আছে। তো এসে যখন বসেছে স্ত্রীর পাশে, এরপরেও কিন্তু 3টা বছর কেটে গেছে। যুদ্ধ করে আসার পর স্ত্রীর সঙ্গে কাটাতে কাটাতে 3টা বছর পেরিয়ে গেছে। স্ত্রীকে আর ভালো লাগছে না, স্ত্রীর বয়স হয়ে গেছে, পাশে বসে আর শান্তি পাচ্ছে না স্ত্রীর সঙ্গে। কিন্তু কিন্তু কি করবে, স্ত্রী বয়স হয়ে গেছে, ও ইউলিসিস থাকবে না। এবার ইউলিসিস বয়স হয়ে গেছে, কাটা দেওয়ার সময় ভালো লাগছে না। এবার যেহেতু সে যুদ্ধ করে এসছে না, এবং যে কাজ করে সারাক্ষণ, তার কিন্তু এত অ্যাডভেঞ্চার করেছে, তার কিন্তু বাড়িতে বসে থাকতে এমনিতেই ভালো লাগবে না।
দেখবো দুদিনের ট্যুরে কোথাও যদি ভালো জায়গা ঘুরতে যায়, বাড়ি এসে মন খারাপ করে, এই সাইডে যদি ঘুরতে পেতাম এরকম জায়গাতে ভালো হতো। তাহলে এখন তার নিরলস জীবন কাটছে, সে আর কিন্তু থাকতে চাইছে না। এরপরের ঘটনা আমাদের কবিতায় রয়েছে। এর কবিতা আছে, এর কবিতাটা খুব মজাদার লাগবে ভাবছি, কিন্তু কতটা লাগবে সেটা আমরা দেখবো। আমরা আজকে বেশি লাইন পড়বো না, মাত্র কয়েকটা লাইন পড়ি, দেখি কি বলছে। It little profits that an idle king by the still heart among these barren crags, মানেগুলো বোঝো, যেগুলো মানে না জানো লিখে নাও। It little মানে অল্প কিংবা নাই এরকম অবস্থা, হয় কিছুটা না হয় একদমই নেই। প্রফিট মানে লাভ, আইডল মানে অলস, কিং মানে আমরা জানি। বাই দি স্টিল মানে হচ্ছে নিশ্চল, বাই মানে পাশে, অলস। হার্থ মানে হচ্ছে আগুনের চুল্লি, শুধু চুল্লি বললেই হবে, অগ্নিকুণ্ড থাকে না শীত প্রধান দেশে, মানে শরীরকে গরম রাখার জন্য, সে হার্থ। বাই মানে পাশে, স্টিল মানে নিশ্চল। হ্যাঁ, জাস্ট বসে আছে স্ত্রীর পাশে, বুঝলা, হাত পা গুটিয়ে বসে আছে, ওদিকে আগুন জ্বলছে আর সুরা পান করছে। যারা শীত প্রধান দেশের লোক না, তাদের একটু পান করতেই হয়, ওই কি বলে ওটাকে, শ্যাম্পেন পান করতেই হয়, না হলে শরীর গরম থাকবে না, ঠিক আছে, ওটা করতেই হয়। ওর কতটা অ্যালকোহল থাকে আমরা জানি না, কিন্তু করতে হয়, ঠিক আছে। ওখানকার লোক করে, এখন প্রতিদিন করে নাকি দুদিন ছাড়া ছাড়া করে, না ওরকম বলতে, হ্যাঁ মেয়েগুলো করতে পারে বডি করে রাখার জন্য, আসবে কি আছে। এখন বলছে ইট লিটল প্রফিটস মানে কোনো লাভ নেই, দ্যাট অ্যান আইডল কিং একজন অলস রাজা হিসাবে বেঁচে থাকার, বাই দিস স্টিল হার্ট এই নিশ্চল চুল্লির পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, ব্যারেন মানে বন্ধা, যেখানে কোনো ফুল ফল ফোটে না, গাছ হয় না, আমরা জানি ব্যারেন মানে বন্ধা, বন্ধা জমি বলি না। ক্র্যাকস মানে হচ্ছে পাথুরে ভূমি, ক্র্যাকস মানে হচ্ছে পাথুরে ভূমি। তাহলে এই বন্ধা পাথুরে ভূমিতে নিশ্চল চুল্লির পাশে বসে থাকা অলস জীবন, মানে অলস জীবন তার পছন্দ হচ্ছে না, এই জন্য বলছে আমার এরকম অলস জীবন মানে কাটিয়ে কোনো লাভ নেই। ম্যাচড মানে মিশে যাওয়া, উইথ অ্যান এজেড ওয়াইফ, এজেড মানে কি বয়স্কা, ওয়াইফ মানে স্ত্রী, আবার বসে আছে কার পাশে, বয়স্কা স্ত্রী, নিজে বিয়ে করেছে আর এখন যখন 20 বছর হয়েছে তখন ওকে বয়স্কা বলছে, বুড়ি বলছে। যে আমি বসে আছি আমার বয়স্কা স্ত্রী পাশে, আই মিট অ্যান্ড ডোল, ভালো করে দেখবো, আই মিট মানে প্রদান, প্রয়োগ করা, এমিটি ইমিট মানে প্রয়োগ করা, কিছু চাপানো, কিছু আইন চাপানো বলতে পারো, কিছু কর চাপানো বলতে পারো, প্রয়োগ করা। হ্যাঁ, আমি অমিতকে পছন্দ করছি না, আমি ওর উপর একটা আইন প্রয়োগ করলাম, আমি যদি ঘরে বাইরে যাই তাহলে অমিতের 20 টাকা ফাইন হবে, প্রয়োগ করলাম। ডোল মানে প্রদান করা, আমি দিচ্ছি যেটা সেটা হচ্ছে প্রদান করা। প্রয়োগ আর প্রদানের পার্থক্য বুঝতে পারছো, প্রয়োগ মানে অ্যাপ্লাই করা, আর এটা দান করা। বলছে আমি দান করেছি, আমি প্রয়োগ করেছি, আনইকুয়াল ল, অসম আইন, আনইকুয়াল মানে অসম, ল মানে আইন, অসম আইন মানে অমিতের উপরে যেরকম আইন প্রয়োগ করছি আমি নিশার উপরে নাও করতে পারি, ঠিক আছে, কারণ অমিত আমার দোষ করেছি, নিশা আমার দোষ করেনি, আইন সবার জন্য সমান করেনি প্রয়োগ। আনইকুয়াল ল, অসম আইন প্রয়োগ করেছি। আনটু আ স্যাভেজ রেস, ওই সমস্ত অসভ্য জাতির প্রতি, স্যাভেজ মানে অসভ্য, রেস মানে জাতি, অসভ্য জাতির প্রতি। কোন জাতিকে অসভ্য বলা হলো, তার রাজ্যের লোকেদেরকে অসভ্য বলা হলো, ঠিক আছে, ইথাকা রাজ্যে যারা অধিবাসী ছিল তাদেরকে অসভ্য বলা হলো। কেন বলা হলো, বর্তমান সরকার মতো অবস্থা, কি বলছে, দ্যাট ওয়ার্ড যারা জমিয়েছে, অ্যান্ড স্লিপ ঘুমিয়েছে, অ্যান্ড ফিড খেয়েছে, অ্যান্ড নো নট মি আর আমাকে চেনেই না। যারা আমার খেয়েছে, আমার পড়েছে, আমার রাজ্যে বাস করছে, তারা আমাকে যেটা চিনবে কি করে, রে তুই তো 20 বছর বাইরে ছিলিস। যাই হোক, বলছে যারা জমিয়েছে ধন সম্পত্তি, যেমন বর্তমানে এখন টিএমসি সরকার বলবো না, কারণ আমাদের কি হবে, চপ্পল মেরে চলে যেতে পারে, আমার সাইডে রাখি। যারা জমিয়েছে আমার সম্পত্তি, যারা খেয়েছে ঘুমিয়েছে আর পটি করেছে আর কিচ্ছু করেনি, তাদের জন্য আমি কি করেছি, অসম আইন প্রয়োগ করেছি। কারণ কি, কারণ আমাকে চিনতে পারেনি এখনো, অথচ আমার খেয়ে পড়ে মানুষ হয়েছে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি যাত্রা থেকে বিরতি নিতে পারি না, পারছে না বিরতি নিতে, এরকম বসে থাকতে আর ভালো লাগছে না। I will drink life to the leaves, মানে দারুণ বিখ্যাত লাইন এই হোমারের লেখা এই জায়গাতে, বলছে আমি আমার জীবনকে জীবনের শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই।
দেখবা তোমার গ্রুপে যে খুলেছি তাতে একটা কোটেশন লেখা আছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ডিপিটা খোলো, আছে না? তার লেখা আছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, মানে আমি যখন মারা যাব, মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি কি করব? আমি অ্যাডভেঞ্চার করে যাব, আমি জীবনকে উপভোগ করব, আমি এরকম বসে থাকতে পারবো না। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় এই লাইনটা প্রয়োগ করবো কিছুতে, তাহলে করতেই পারো। আই উইল ড্রিঙ্ক মাই লাইফ টু দ্য লিজ, মানে কি আমি আমার জীবনকে আমার মৃত্যুর শেষ পর্যন্ত উপভোগ করতে চাই। ওয়াল টাইমস, বারবার। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। গ্রেটলি, মানে বিরাট, মানে ভালোভাবে উপভোগ করেছি আমি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার যন্ত্রণাও উপভোগ করেছি। জীবনকে ভালোভাবে উপভোগ করেছি, আবার যন্ত্রণাও উপভোগ করেছি। ভালো কেন বলছে? কারণ অ্যাডভেঞ্চার তার ভালো লাগে। যন্ত্রণা কেন বলছে? এই যে ফিরে আসার সময় অনেক যুদ্ধ করতে হয়েছে, কোন নাবিকদেরকে বাঁচাতে হয়েছে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, বলছে তাদের সাথে আমি কাটিয়েছি, তাদের সাথে আমি উপভোগ করেছি আনন্দ আর যন্ত্রণা দুটোই। কাদের সাথে? ওই মেরিনারদের সাথে। এখানে যে দোষ বলা হলো, এই দোষ হচ্ছে কারা? ওই লিসেনাররা, মানে মেরিনার্সরা, ইউলিসিসের বন্ধুরা, নাবিক বন্ধুরা। দ্যাট লাভ মি, যে আমাকে, যারা আমাকে ভালোবেসেছে। অ্যান্ড অ্যালোন, এবং আমি একাও ছিলাম অনশোর, সমুদ্র উপকূলে। অ্যান্ড ওয়েন থ্রু স্কার্ডিং ড্রিফট দ্য রেনি হায়াডিজ, দেখো ভালো করে। অ্যান্ড ওয়েন থ্রু স্কার্ডিং, স্কার্ডিং মানে দ্রুত ধাবমান, আর ড্রিপস মানে হচ্ছে মেঘ। স্কার্ডিং, ড্রিপস, স্কার্ডিং দ্রুত ধাবমান, গতিমান। ড্রিপ মানে মেঘকে বোঝানো হয়েছে। আসলে ড্রিপ মানে সঞ্চালন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখানে মেঘকে বলা হলো স্কার্ডিং ড্রিপস, যে মেঘগুলো দ্রুত ধাবমান অবস্থায় ছিল। তারা ডেকে এনেছিল কাকে? দ্য রেনি হায়াডিস, বৃষ্টির দেবতা হায়াডিসকে। কেন ডেকে এনেছিল? কথা বলে হায়াডিসের কথা এলো কেন? যখন ফিরছিল জাহাজে, তখন উত্তাল সামুদ্রিক ঝড় হয়েছিল, যখন ওই পলিফেমাস বলে ওই রাক্ষসটা এসেছিল, এই উত্তাল ঝড়কে ডেকে এনেছিল কে? এই গতিময় ধাবমান ওই মেঘগুলা। ভেক্স দ্য ডিম সি, ভেক্স মানে হচ্ছে উত্তাল, ডিম মানে শান্ত, শান্ত সাগরে উত্তাল ঝড় বয়ে এনেছিল। আই এম বিকাম এ নেম, বলছে এখন আর আমি ইউলিসিস নেই তো, আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি এখন একজন নাম, মানে আমাকে আমার নাম যেই বলবে আমাকে চিনে নেবে রাজ্যে রাজ্যে। এই জন্য বলছে আই এম বিকাম এ নেম, আমি একজন নামই পরিণত হয়েছি। ফর অলওয়েজ, যখন আমি দেখবো, মানে এখন যেরকম অবস্থা, একটা বাচ্চা বাচ্চা ছেলেকে যদি মোদির নাম নাও ধরো, তাহলে বুঝে ওই লোকটাই মোদি, মানে এমন, মানে কাজকর্মগুলো করেছে বা এমন সব দিকে প্রচারিত হয়েছে, সে কিন্তু সবাইকে, মানে তাকে কিন্তু সবাই চেনে। এই জন্য বলছে আই এম বিকাম এ নেম, আমি একজন নামে পরিণত হয়েছি। আর আমার যখন এত সুনাম, আর আমার রাজ্যের লোকেরা আমাকে চেনে না, তাহলে ওর উপর কি করবো? অসময় ব্রেক করবো। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, সব সময় আমি কি করছি? একটা ক্ষুধার্ত মন নিয়ে চারিদিকে শুধু ঘুরেছি। আর বেশি কি দেবো? অল্পই থাক। রোমিং মানে ঘোরা, রোম মানে ঘোরা, চারিদিকে ঘুরে বেড়ানো। সবসময় কি করেছি? আমি ক্ষুধার্ত একটা মন নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। এতটুকু ডাক দাও, হার্ট পর্যন্ত। এর মানে কি তোমাদেরকে দিতে হবে? আচ্ছা, দিয়ে দেবো।